গল্প তোমার স্বপ্ন, লেখায় লামিয়া আক্তার রিয়া। আজকে তোর লেট, কি করিসটা কি তুই? একই প্রশ্ন করলো বন্যা। টিয়ার শরীরে দোস্ত, আসলে বাসায় কাজ করতে করতে দেরি হয়ে গেল। বন্যা, এত সকালে কিসের কাজ? আরে নাস্তা তো বানাতে হবে। বাহ বাহ, তার নিজে কি খেয়েছেন? আরে বোন, তুই পড়ায় মনোযোগ দে না রে। স্যার কতগুলো ম্যাথ করিয়ে ফেললো, দেরি পেঁচা ফেরে দেরি করিয়ে প্রশ্ন ইগনোর করলি। বন্যার কথা শুনে না শোনার ভান করলো টিয়া। পরিচয়, আমি বন্যা, অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আর যার সাথে কথা বলছিলাম সে টিয়া। 5 বছর ধরে একসাথে পড়ছি আর 3 বছর ধরে আমার বেস্টু। কিন্তু মেয়েটা বর্বরই কেমন যেন, নিজের কথা সহজে বলতে চায় না। আমাকেই বলে না, অন্যদের তো বাদই দিলাম, ইচ্ছা করে ধরে থাপ্পড় দিতে। আজকেও 8 ঘন্টা লেট। যাক, কথা বলতে বলতে কোচিং শেষ। গল্পে ফিরি। বন্যা, তুই বলতো কি হয়েছে তোর? টিয়া, কি হবে? ব্যাগ গুছাতে গুছাতে এমন কেন করিস তুই? আমি তো তোর বেস্টু, আমাকে বল কোন সমস্যা হলে। আরে চিল বেবি, আমি একদম ঠিক আছি। তা তো দেখছি। চল পুকুর পাড়ে বসি। পুকুর পাড়? জানতাম মুখটা এমন হবে। আমার দেরি হয়ে যাবে রে। ধুরু ব্যাং, বাসায় কি জামাই বাচ্চা রাখা তোর? প্রত্যেকদিন এক কথা। যা, বিদায় হ। শরীরে, কালকে সময় পেলে যাব। শিওর? ঘুম। টিয়াকে বিদায় দিয়ে বন্যা বাসায় চলে এলো। বাসায় এসে দেখলো বড় ভাইয়া। মেধা লাফ দিয়ে ভাইয়ের গলা জড়িয়ে ধরল। বন্যা, ভাইও তুই এলি অবশেষে? বদের হাড্ডি। বিভোর, আরে আরে ছাড়। এই মেয়ে নাকি বড় হয়েছে, একে বিয়ে কিভাবে দেব? বয়েই গেছে বিয়ে করতে। কখন এলি? কালকে তো বলিসনি আজ আসবি। সারপ্রাইজ বনু। কিন্তু তুই এভাবে বাইরে গেলি কেন? কোচিং ছিল। বলিসনি তো। এই অবস্থায় বাইরে যেতে হবে না, ঘরেই পড়। উড়িয়ে এসে শুরু করে দিয়েছে। বাসায় ডাক্তার থাকলে যা হয়। না রে বনু, এখন এই শীতে করোনার প্রভাব আরো বাড়ছে, তা তো জানিসই। জানি মিস্টার হাতুড়ে ডাক্তার, কিন্তু ঘুরে বসে থাকতে ভালো লাগে না। বা, কত ভালোর কথা। যা, যে গরম পানি দিয়ে গোসল করে নি। বাইরে থেকে এসে গোসল করিস না? করি করি। আপনার মা আপনার মতো ডাক্তার না হলেও আপনার মতোই স্বাস্থ্য সচেতন। আচ্ছা তুই বস, আমি গোসল করে আসি। বন্যা গোসল শেষে খেয়ে নিল। টিয়াকে বকলেও বন্যা নিজের সকালে খায় না। সকাল 8টায় কোচিং। এত সকালে উঠতেই ইচ্ছে করে না, তা আবার কোচিং। সন্ধ্যায় ভাই বোন আড্ডায় বসলো। বিভোর, কি ব্যাপারে? বিয়ে কবে করবি? বন্যা, তোর বিয়ে পড়ে। না না বাবা, তোকে আগে বিদায় করব, নইলে আমার বউ বেচারির মাথা খারাপ করে ফেলবি। অরে বাবা, মনে মনে এত? তা ভাবি কি করে? কার ভাবি? আমার, মানে তোর জিভ। জিভ কোথা থেকে এলো? শুনেছি কারো বিয়ের শখ জাগলে অন্যদের বিয়ে নিয়ে লাফায়। তোরও এই অবস্থা। তাই এই মহৎবাণীকে বলিল। তিউ, এইটা ওই বুড়ি না? ভাইয়া, তুই ওকে বুড়ি কেন বলিস? বেচারি কি বুড়ি? না ছুরি, ও ভুলেই গিয়েছি। কি? পরশু টিয়াটা কোচিংয়ে আসেনি। আজকে তাড়াহুড়োয় ছিল তাই নিতে পারেনি। ছবি দিতে বলেছিল, যাই দিয়ে আসি। বোন, কালকে থেকে আর কোচিংয়ে যাস না। না রে ভাইয়া, আমি না গেলে টিয়াটা ভীষণ একা হয়ে যাবে। তুই এত তিয়ার তিয়ার করছিস কেন? জানি না রে, বেশ কয়েক মাস ধরে ওর মন খারাপ। কিছু বলছে না। বুঝতে পারছি কোনো সমস্যা হয়েছে, কিন্তু কি বুঝতে পারছি না। তুই বুঝলি কিভাবে? সাইকিয়াট্রিস্ট না হলে তার বোন আমি। কিছু
কিছু তো বুঝি। কালকে কখন যাবি? 7:30। এত সকালে? আসবি কখন? কালকে একটু দেরি হতে পারে। নর্মালি 9:30 কোচিং শেষ হয়। তবে কালকে তিয়ার সাথে একটু বসবো। ওর ঘটনাগুলো আমার জানা দরকার। আচ্ছা যা, ওর পড়া দিয়ে আয়। বন্যা যাওয়ার পরে বিভোর চিন্তায় পড়ে গেল। কি হয়েছে তিয়ার? বন্যা ওকে নিয়ে বেশই চিন্তায় আছে। পরদিন সকালে তিয়া 15 মিনিট লেট করে ক্লাসে ঢুকলো। বন্যা কিছু বলল না। কোচিং শেষে তিয়াকে নিয়ে পুকুর পাড়ের পাশে বেঞ্চে নিয়ে বসালো। টিউ, ঘুম। তোর মুখ এরকম ফুলে কেন আছে? কই, কি ভেবেছিস মাস্ক পরলেই আমি বুঝবো না? যাকে এবার বল কি হয়েছে? বাসায় কোনো সমস্যা? নাকি হিমেল ভাইয়ের সাথে? কিছু না বন্যা, মারবো টেনে এক চড়। বল কি সমস্যা? বন্যা প্লিজ, তুই যদি সবটা না বলিস তাহলে কসম করে বলছি আজকে আমাদের শেষ কথা। তুই জানিস আমি যা বলি তাই করি। বন্যা প্লিজ তুই এমন করিস না। তুই ছাড়া আর কার সাথে আমি আমার মনের কথা বলবো বল? কিন্তু কি বল? তুই অনেক কিছুই জানিস না আমার ব্যাপারে। যেমন? অনেক লম্বা কাহিনী, অনেক সময় লাগবে, এখানে বলতে পারবো না। বাসায় চল, আমি আন্টিকে বলে দেব। না রে, তুই তো জানিস আম্মু কারো বাসায় যেতে দেয় না। আমি ম্যানেজ করব। কালকেই নিয়ে যাব আমাদের বাসায়। দেখা যাক। আজকে তোর খাসনি তাই না? নতুন না। বন্যা ব্যাগ থেকে একটা বক্স বের করে হাতে স্যানিটাইজার মেখে নিল। তারপর বক্স খুলে চামচ দিয়ে তিয়ার মুখের সামনে ধরল। বন্যা মাস্ক খুলে হ্যাঁ কর। আমি খাইয়ে দিচ্ছি। টিয়া এসব কি? বাইরে খাব না আমি। ওরে আমার হাইজেনিক মানুষে। স্যানিটাইজার দিয়ে নিচে দেখেছিস? তাও না। এই ভাইয়ার মতো প্যাথ প্যাথ করবি না তো। হা কর। কি হলো মাস্ক খোল। ধমক খেয়ে মাস্ক খুলে বন্যা ধরে থাকা চামচ থেকে নুডলসটা মুখে দিল টিয়া। বন্যা টিয়াকে খাওয়াচ্ছে তার মধ্যেই টিয়ার পেছনে থেকে বন্যাকে কেউ ডাক দিল। বন্যা ভাইয়া তুই এখানে? বন্যার মুখে ভাইয়া ডাক শোনার পরে টিয়ার পিছনে ফিরল। বিভোর টিয়াকে দেখে হা হয়ে গেল। বিভোর, তোমার কি অবস্থা টিয়া? এমন শুকিয়ে গেলে কেন? টিয়া তেমন কিছু না। কেমন আছেন ভাইয়া? বিভোর আলহামদুলিল্লাহ। তুমি? টিয়া জি আলহামদুলিল্লাহ। বন্যা ভাইয়া কালকে এলো। তোকে বলতে ভুলে গিয়েছি। ভাইয়া খেয়ে এসেছিস? না হলে বসো টিয়ার পাশে, খাইয়ে দিচ্ছি। বিভোর না, টিয়াই তো তোর সব, ওকেই খাওয়া। আমি খাবো না। টিয়া আমি এখন যাইব না, দেরি হয়ে যাচ্ছে। বন্যা খাবার তো শেষ। টিয়া অনেকটা খেয়েছি। ব্যাগ নিয়ে টাটা দোস্ত। টিয়া চলে যাওয়ার পরে বন্যা বিভোরের সাথে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বিভোর কি হয়েছিল ওর? চোখ মুখ এমন শুকিয়ে গিয়েছে কেন? কি সুন্দর হাস্যোজ্জ্বল মেয়েটা আজ আমার সাথে কথা বলল না। বন্যা কালকে বাসায় নিয়ে যাব, দেখি ওর কি হয়েছে। বিভোর হুম। পরদিন কোচিং শেষে বন্যা টিয়াদের বাসায় গেল। টিয়ার মা বন্যাকে দেখে অবাক হলেন। টিয়ার মা, আরে বন্যা তুমি? কোনো সমস্যা? বন্যা, না আন্টি কোনো সমস্যা না। আসলে আমি এসেছি টিয়াকে আমাদের বাসায় নিয়ে যেতে। মা, কিন্তু কেন? তাছাড়া এখন আশেপাশে যে অবস্থা, ওকে কোচিংয়ে পাঠাতেই ভয় করে। বন্যা, আমি জানতাম তুমি না করবে তাই কল না করে বাসায় এসে পড়েছি। এখন ওকে নিয়ে যাব। জাতীয় চেঞ্জ করেনি। মা, কিন্তু এত আর্জেন্ট তোমাদের বাসায়? বন্যা, আম্মুই বলছিল ওকে নিয়ে যেতে। অনেক মাস যায় না। তাছাড়া ও গেলে আমাদেরও ভালো লাগবে। জানোই তো আমার মা আমার চেয়ে বেশি তোমার মেয়েকে ভালোবাসে। ওই নাকি ভদ্র। মাও ভদ্র?
কোনো কথা শুনে শুধু রাগ আর জেদ। আমাকে হেল্পও করতে চায় না। বন্যা কিন্তু অত সকালে। টিয়া মা, মা হুম বল। টিয়া মা, আমি কি যাব? মা ওকে ওর মা পাঠিয়েছে, এখন না যেতে গেলেও খারাপ দেখায়। আচ্ছা যা, জলদি আসিস। টিয়া আচ্ছা। বন্যা তুই বস, আমি আসছি। বন্যা হুম। টিয়া রেডি হয়ে বন্যার সাথে বন্যার বাসায় চলে এলো। কিন্তু বন্যার মা টিয়াকে টেনে নিজের কাছে নিয়ে গল্প শুরু করলো। টিয়াও ওনার সাথে গল্প করছে, তাই বন্যার সুযোগ পাচ্ছিল না। অবশেষে দুপুরে টিয়াকে একা পেল। বন্যা টিয়াকে নিজের রুমে নিয়ে গেল। বন্যা উফ, মা তো তোকে ছাড়ছিলই না। টিয়া মুচকি হাসলো। বন্যা, এবার বলতো তোর সমস্যা কি? আজকে সব বলবি, কিচ্ছু লুকোবি না। টিয়া সবটা ধৈর্য নিয়ে শুনতে পারবি তো? একটু শুনেই বোরিং লাগবে। বন্যা, আরে বাবা বল না। বোরিং লাগবে না, একদম প্রথম থেকে। টিয়া প্রথম থেকে? বন্যা হুম। আমি জানি তোর সমস্যা কয়েক মাস বা কয়েক বছর না, অনেক আগে থেকেই। তবে গত 3-4 বছর ধরে প্রেশারটা বেশি। টিয়া হুম। ঠিকই ভেবেছিস। আসলে মানুষ সবসময় হাসলে বা মজা করলে যে সে অনেক সুখী, এটা ভাবাটা ভুল। অনেকেই আছে যারা নিজের কষ্টটা লুকিয়ে অন্যদের মুখে হাসি ফোটানোর জন্য নিজেকে হাসি মুখিয়ে অন্যদের সামনে প্রেজেন্ট করে। বন্যা হুম। আমরা সবাই অভিনয় করি। টিয়া হুম। আমার গল্পটাও অনেকটা তেমনই। যতটুকু সময় অন্যদের সাথে থাকি ততক্ষণ নিজেকে হাসিতে ভরিয়ে তুলতে চেষ্টা করি। ভিতরের কষ্টটা আসতে দেই না। বন্যা, আমি বুঝি। তুই সব আমাকে বল, দেখিস হালকা লাগবে। টিয়া বলবো, তবে এজন্য আমাকে আলাদাভাবে জাজ করবি না। এখন যেমন পরে তেমনই থাকবি, সিম্প্যাথি দেখাবি না। আর একটা কথা, ইমোশন সবার মধ্যেই থাকে, তাই সব শোনার পর ইমোশন নিয়ে কোনো কথা হবে না। তবে আমি যে খুব ভালো তাও বলবো না, দোষ আমারও আছে। তবে এই কথা নিয়ে পরে তুই আমাকে আর কিছু বলবি না। বন্যা আচ্ছা, এসব নিয়ে আর তোকে কিছু বলবো না। এখন বল, টিয়া, তুই জানিস আমার ফ্যামিলি কতটা করা? আমার বুঝো হওয়ার পর থেকে এইসব দেখে আসি। আগে আমার মা বাবা আমায় আদর করতো, কারণ আমি ওনাদের সব কথা মেনে চলতাম। কিন্তু কথায় আছে, তেলে পিঠ থেকে শান্ত ব্যক্তিও হিংস্র হয়ে যায়। যার কারণে এখন আমি বেয়াদব, অসভ্য, রাগী, জেদি, আরো কত কি। আমি ছোট থেকেই আম্মু আব্বুর কথাই মানতাম, নিজের ইচ্ছের দাম দিতাম না। খুব ভালো ছাত্রী ছিলাম আমি, আর টিচারদের আদরের। তাই স্বাভাবিকভাবে যে কোনো অনুষ্ঠান বা প্রাতিষ্ঠানিক কাজে আমাকে যুক্ত করা হতো। 1 পার্ট পর্যন্ত প্রতি বছরই আমি ভালো রেজাল্টের জন্য প্রাইজ পেতাম। তাছাড়া গানের জন্য পুরস্কার পেতাম। কিন্তু তখন থেকেই নিজের ইচ্ছের হত্যাকারী আমি। ফার্স্ট গার্ল থাকার জন্য স্কুলের স্কাউটে আমার নাম দেওয়া হয়, যদিও আমি জানতাম না। পরে যখন জানলাম হেড স্যার নিজেই আমার নাম দিয়েছে, তখন আমি মজা পেলাম। 2 দিন স্কাউট করেছিও, কিন্তু তারপরেই মা আমার নাম কেটে দেয়। কোনো খেলায়ও নাম দিতে পারতাম না। জানিস, মা আমায় অকারণেই সন্দেহ করত। আমার কথা চেয়ে প্রতিবেশীদের কথাই মায়ের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এমন অনেক দিন গিয়েছে যে মা আমাকে বটি নিয়ে মারতে এসেছে। একবার তো রোজা রাখা অবস্থায় আমার আঙুল কেটে ফেলেছিল। আমি সহজে কাউকে বিশ্বাস করি না, কেন জানিস? কারণ ছোট থেকেই আমি ঠকেছি, অনেক বোকা ছিলাম। এমন অনেক কথা যা আমি জানতামই না, সেসব বলার অপরাধেও আমাকে মার খেতে হয়েছে। একবার একটা আঙ্কেল তার বউকে রেখে অন্য কাউকে বিয়ে করেছে, এটা বলার অপরাধে আমার মা আমায় বটি দিয়ে মারতে এসেছিল। যদিও আমি তখন এই ব্যাপারে কিছুই জানতাম না। তখন পাশের বাসার একটা আন্টি আমায় বাঁচায়। আর আমি ভ্যাবলার মতো কাঁদছি আর বলছি আমি কিছু বলিনি। টিয়ার কথায় বন্যা হা করে তাকিয়ে রইল। টিয়া তাচ্ছিল্যের হাসি দিয়ে আবার শুরু করলো। টিয়ার ক্লাস 6-এ আমাকে হোস্টেলে দেওয়া হয়, কারণ তখন আমার বোন ছোট, মাত্র 1 বছর, তাই মা আমাকে সময় দিতে পারত না। পড়ালেখার যে ক্ষতি না হয় তাই পাঠিয়ে দিল হোস্টেলে। হোস্টেলের নামটা বলছি না, কারণ এটি খুব নামকরা হোস্টেল, বাংলাদেশের কোনো এক জায়গায়।
নাম বললে হোস্টেলের নাম নষ্ট করার অপরাধে আমাকে পুলিশে ধরবে। সেখানে আমার বড় দুই চাচাতো বোন পড়তো, একজন ইন্টারে আর একজন সাথে। প্রথম 4-5 অনেক কান্না করতাম, কিন্তু তারপরে বড় আপু আর তার ফ্রেন্ড এবং ছোট আপুর ফ্রেন্ডদের আদরে অনেকটা স্বাভাবিক হলাম। 5 মাস পরে ইন্টার শেষ করে বড় আপু বেরিয়ে যায় হোস্টেল থেকে। বড় আপু থাকতে আমার কোনো কষ্ট হতো না, সবাই অনেক আদর করতো। 5 মাস পর প্রথম বাসায় এলাম। ছুটি কাটিয়ে হোস্টেলে যেয়ে আমার কষ্ট হতে শুরু করে। তখন বড় আপুর অভাবটা ফিল করি। 5 মাস আরামে কাটালে ছুটি শেষ হওয়ার ফিরে যাওয়ার পরে আমাদের কাজ শুরু করিয়ে দেয়। সবার ডিউটি ভাগ করে দেয়। পুরো হোস্টেলের মেয়েরাই পরিষ্কার করত। আবার রান্নার ডিউটিও ছিল। সেখানে রান্না করতে হতো না ঠিকই, কিন্তু বিশাল খাবার ঘর পরিষ্কার, খাবার প্লেট সাজানো, খাবার সার্ভ করা, খাওয়া শেষে সব গুছিয়ে আবারও খাবার ঘর পরিষ্কার করা ইত্যাদি। তখনও ট্র্যাগিং কাকে বলে বুঝতাম না। ক্লাস 10-এর আপুরা গ্রুপ ক্যাপ্টেন থাকতো, কিন্তু সব কাজ ক্লাস 5-8-এর মেয়েদেরই করতে হতো। একবার রান্নার ডিউটির দিন একটা ক্যাপ্টেন আপুর জন্মদিন ছিল। আপুরা আমাদের কাজ করতে দিয়ে নিজেরা দোলনায় দোল খাচ্ছিল। বাইরে বের হতেই আমাদের কাজ পরে দোলনায় ধাক্কা দেয়া। আমারও অনেক ইচ্ছে করেছিল দোলনায় চড়তে। ওনারাই অনেকক্ষণ ধরে দোল খাচ্ছে, তাই আমি হাসিমুখে বললাম, আপু এখন আমরা একটু উঠি, একটু পরে সবাই খেতে আসবে, তারপর কাজ করে তো রুমে চলে যেতে হবে, আর উঠতে পারবো না, এখন একটু তোমরা নামবে। আপু হাসিমুখে উঠে যায়। আমরা ছোটরা মজা করে দোল খেলাম। রাত 10:30-এ ডিউটি শেষে উপরে ওঠার পরে ক্যাপ্টেনদের রুমের সামনে আমাদের ডাক পড়ল। আমি যেয়ে দেখি সবাই নিলম্বরে বসে আছে, আর দুইজন ক্যাপ্টেন সামনে দাঁড়ানো। তার মধ্যে যে আপুরা হাসি দিয়ে দোলনা থেকে উঠে যায় সে আমাকে মিলন হতে বলে। আমিও চুপ করে বসে পড়ি। তখন আপুটা আমায় কি বলেছে জানিস? বল নাকি? টিয়া বলেছে 180 ডিগ্রি করে কান ধরতে। বল না মানে? টিয়া, আমিও তখন বুঝিনি। পরে উনি নিজেই আমার হাত ধরে সমান করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কানে ধরিয়ে দিলেন। অনেক কথা শোনালো সেদিন। আমি ফকির, দোলনায় জীবনেও দোল খাইনি। আমার সাহস হয় কি করে সিনিয়রদের উঠতে বলার। তাছাড়াও অনেক কথা শোনালো। বারান্দায় কান ধরে নীরব হয়েছিলাম। সবাই যাচ্ছে আর দেখছে। লজ্জায় চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু ওনাদের ছাড়া তখনও শেষ হয়নি। সবাইকে রুমে পাঠিয়ে আমাকে আরো 8 ঘন্টা ওই অবস্থায় রেখেছিল। ইচ্ছে করছিল দৌড়ে রুমে চলে যাই, চিৎকার করে কান্না করি, কিন্তু কোনোটাই পারিনি। রুমে আসার পরে বেরু পার্টনার বলল ছোট আপু নাকি তার রুমে যেতে বলেছে। আপুর রুমে যেয়ে দেখি আপু বসে আছে, তার পাশে তার বান্ধবীরাও বসেছিল। আপুর মুখ দেখে ভয় পেয়ে যাই। সেদিন আপু অনেক বকা দেয়, কেন আমি সিনিয়রদের দোলনা থেকে উঠতে বলেছিলাম তাই। সেদিন বড় আপুকে অনেক বেশি মিস করি। আমার কান্না দেখে আপুর একটা ফ্রেন্ড আমার চোখ মুছিয়ে বুঝিয়ে আমার রুমে এনে বিছানায় শুয়ে দিয়ে যায়। এছাড়া সবসময় জুনিয়ররা সিনিয়রদের অত্যাচার সহ্য করত। কেউ কিছু বলতেও পারতো না, কারণ ওনাদের ভয়ে ভিপি আপু, জিএস আপু বা ম্যামদের সামনে কেউ মুখ খুলতো না। 1 বছর ওখানে পরে মা বাবাকে অনেক বলে বাসায় চলে এলাম। 7-এ ভর্তি হলাম স্কুলে। বাসা থেকে 1 ঘন্টা লাগতো যেতে। 7-8 ভালোই চলল। তবে মায়ের কাছে এসে আগে সেই শাসন ফিরে এলো। সমস্যা শুরু হলো ক্লাস 9। তখন আমি ক্লাস 8-এ পড়ি। 2 বছর ধরে আমার খালাতো ভাই জাহিদ আমাকে পছন্দ করে। আমি বুঝতাম, কিন্তু সেটা ওকে বুঝতে দিতাম না। ইগনোর করে ভাই বোনের সম্পর্কটাই মেনে চলতাম। কিন্তু আনফরচুনেটলি একদিন আমি তাকে আই লাভ ইউ বলে ফেলি। বোন নাকি? তুই ভালোবাসিস? টিয়া না। এটা ধোঁকা ছিল। মাথায় উপর দিয়ে যাচ্ছে। ক্লিয়ারলি বল। আম্মু আব্বু তুবাকে, ছোট বোন, নিয়ে মার্কেটে গিয়েছিল। পরদিন আমার বিজ্ঞান টেস্ট পরীক্ষা ছিল, তাই আমি যাইনি। আম্মু নিজের মোবাইল রেখে গিয়েছিল। সন্ধ্যার দিকে একটা কল আসে। জানতাম না মেয়েটা জাহিদ ভাই ছিল।
কল রিসিভ করার পরে বুঝলাম, কিন্তু ভদ্রতার খাতিরে কল কেটে দেয়নি। হঠাৎ একটা মেসেজ এলো। উনি বলল কি মেসেজ এসেছে তা পড়তে। আমিও বোকার মতো মেসেজটা পড়লাম। কি ছিল মেসেজে? আই লাভ ইউ। ঘুম। উনির সাথে সাথে 3বার আই লাভ ইউ টু বলল। সেটাই ছিল কোনো ছেলেকে বলা প্রথম আই লাভ ইউ। নিজের উপরে রাগ লাগছিল, কিন্তু ততক্ষণে উনি খুশির জোয়ারে ভাসছেন। আমি কিছু বলতে পারিনি, কারণ আমি তখন শক হয়েছিলাম। চিট করে লাভ ইউ বলালো। ঘুম। তখন আমি 8-এর শেষের দিকে। ভয় কাউকে কিছু বলিনি। উনি প্রায় কল করে আম্মুর সাথে আমার সাথে কথা বলতো। যখন জানলাম আমার আর ওনার বিয়ে আমি জন্মানোর পরেই ঠিক করে রাখা, তখন আমিও চুপ থাকলাম। তাহলে ছুটলো কিভাবে? ক্লাস 9-এর শুরুর দিকেই নানা ভাই মারা যায়। তখন আমরা নানু বাড়ি সবাই এক হই। তখনই ভাইয়া তার মা মানে আমার খালাম্মিকে আমাকে পছন্দের কথা বলল। তার ফ্যামিলি খুব খুশি, কিন্তু আমার মা বেঁকে বসলো। সে কিছুতেই বিয়ে দেবেন না ভাইয়ার সাথে। ভালোই হয়েছে, উনি শুরু করেছিলেন ধোঁকা দিয়ে। হুম, আর আমিও তার সিদ্ধান্তই মেনে নিলাম। কিন্তু তার জন্য অনেক কথা শুনতে হয়েছে, এমনকি এখনো শুনতে হয়। তারপর তারপর জীবনের আরেক ঝড় আসে। আমি যে স্যারের কাছে পড়তাম সে। তখন আমার বয়স 15 আর স্যারের বয়স 20। কি? আস্তে চিল্লা বইন। কানটা গেল। ওকে ওকে, চুপ করলাম। বল তুই। ওনাকে স্কুলের অনেক মেয়েই পছন্দ করত। আর যখন জানলো আমি ওনার কাছে পড়ি, তখন কেউ কেউ আমাকে পাম দিত। উনি প্রায় বলতো ওই মেয়ে ঘুমের ট্যাবলেট কিনেছে, এই মেয়ে মরে যেতে চেয়েছিল, এই মেয়ে লাভ লেটার দিয়েছে, ব্লা ব্লা ব্লা। এই সহ্য করতে কেমনে? মুচকি হেসে, তখন আমি ক্লাস 10-এ। সামনে এসএসসি পরীক্ষা, আর 6-7 মাস বাকি। তখন উনি পাল্টে যেতে লাগলো। হঠাৎ একদিন বলে আমি কিছু বলতে চাই কিনা। আমি অবাক হয়ে না বলে দিই। এরপরেও কয়েকবার জিজ্ঞাসা করে আমি না করে দিই। একদিন উনি আমাকে বলে আমি নাকি ওনাকে আই লাভ ইউ বলতে চাই। সেদিন হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। কথা ছিল আই লাভ ইউ বলতে বা লিখে ওনাকে দেখাতে হবে। আমাকে বাধ্য করে আই লাভ ইউ লেখাতে। এমনই কিভাবে বাধ্য করে? এমনি না। আমার মা ওনার সামনে আমাকে বলেছিল যদি উনি আমাকে না পড়ায় তাহলে আমার পড়ালেখা বন্ধ করে দিবে। সেদিনই উনি আমার উইক পয়েন্ট জেনে যায়। সেটার জন্যই আই লাভ ইউ লেখানো, ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসার মেসেজ পাঠানো, আর কত কি। একবার আম্মু বলেছে যারা ভালো হয় তাদের পা ফর্সা থাকে। তখন আমাকে আম্মুর সামনেই দাঁড় করিয়ে পা দেখে আম্মুকে বলে উনি আম্মুকে আবার ডাকলে নাকি আমি রাগ করি। শালা লুচ্চা, তুই আন্টিকে কিছু বললি না কেন? আমি ছোট থেকেই নিজের কথা নিজের মধ্যেই রাখতাম, কারণ আগেই তো বললাম যা না বলি তার জন্য মার খেয়েছি। আর মাকে কিছু বলতাম না। তার আশেপাশের মানুষের সাথে গল্প করার স্বভাব ছিল, তাই ভয় পেতাম কিছু বললে যদি সবাইকে বলে দেয়। তখন শুধু পড়াটা কিভাবে বাঁচানো যায় সেটাই মাথায় ছিল। তারপর এটার থেকে বাঁচলি কিভাবে? উনি আমাকে বিয়ের প্রপোজাল দেয়, আমি তাও মেনে নেই। বলি আম্মু আব্বুকে বলতে, কিন্তু উনি শর্ত জুড়ে দেয় বিয়ে আমাকে করবে, তবে তার আগে পরীক্ষা দিতে হবে। আমি বুঝিনি পরীক্ষা মানে কি। 2 দিন ভাবতে সময় দেয়। 2 দিন পরে আমি জিজ্ঞাসা করলাম কি পরীক্ষা, তখন উনি আমাকে বললেন ওনার বাসা যেয়ে আমাকে আমার সতীত্বের পরীক্ষা দিতে হবে। ফিজিক্যালি ওনাকে। থামো প্লিজ। ছি, একজন শিক্ষকের কি মানসিকতা! ভাবলেও বমি আসছে। টিয়া, বল, তুই কি সত্যি? না রে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল। আমি ততদিনে বুঝে গেছি এসব কি, তাই সরাসরি ওনাকে না করে দেই। তখন পড়ার চিন্তা একবারও আসেনি। আমি শুধু অবাকিত হয়ে গিয়েছি। উনি রেগে বেরিয়ে যান আর যাওয়ার আগে হুমকি দিয়ে যান। আমরা একই বিল্ডিংয়ে 3 জন আলাদা আলাদা পড়তাম।
সেদিন প্রথমে অনিতা, তারপর আমাকে, আর তারপর যাই রিসানকে পড়াতে। রিসান আমার ক্লাস ফ্রেন্ড, ছোট থেকে একসাথে পড়েছি। ওর মা আমাকে আদর করত। সেদিন স্যার বেরিয়ে যাওয়ার 1-1.5 ঘন্টা পরে আন্টি আমাদের বাসায় এলো। এসে বলল আমি স্যারকে বিয়ের প্রপোজাল দিয়েছি, স্যারকে ছাড়া বাঁচব না, আমাকেই স্যারের বিয়ে করতে হবে। সেদিন আন্টি আমার গালের কাছে হাত এনে বলে আমাকে চল দেওয়া উচিত। সবটাই মা বাবার সামনে হয়, কিন্তু তারা নীরব দর্শক, কিছুই বলেনি। তখন চুপ ছিল। বন্ধ হয়ে যায় আমার পড়ালেখা, স্কুল, কোচিং সব। 1.5 মাস এই অবস্থায় থাকি। আর 1.5 মাস দিনরাত কান্না করি, পড়াশোনার জন্য না, মায়ের স্পেশাল থেরাপি আর অকথ্য গালি হজম করতে না পেরে। তোর সামনে তো এখনো গালি দেওয়া যায় না, যে দেয় তারই ঝাড়িস। যা তারপর বল। তারপর বের হলো আমি ছেলেদের লাভ লেটার দিই, আর যা না করার জন্য এত কিছু সেটা দোষ করে। স্যার যা চেয়েছে আমি ওনাকে তাই দিয়েছি, এমনকি নিজেকেও। মানে তো বুঝতেই পারছিস, এসব ওই জানোয়ারটাই বের করেছে। জি, ছি, ঘৃণা করছে আমার। আন্টি কেন কিছু বললো না? বলেছে তো, বাজারের মেয়ে, ব্যয় আরো যত নোংরা গালি আছে আমি শিখে গিয়েছিলাম। আমার উপরে উঠে লাথি দেওয়া হয়েছে। আমার মা আমাকে বিশ্বাস করেনি, কিন্তু আশেপাশে যারা আমায় ছোট থেকে দেখছে তারা বলেছিল আমি এমন না, কারণ ওই বিল্ডিং এ এখনো সবচেয়ে ভদ্র আমি। কিন্তু মা তো মাই, যা করি। তারপর বিয়ের প্রস্তাব দেওয়া হয় আনিতাকে। আনিতার মা রাজি না হলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। তখন সবাই শিওর হয় যে আমাকে সবার সামনে খারাপ বানানো হয় আনিতার সামনে ভালো হওয়ার জন্য। আর ফাইনালি পালিয়ে গেল আনিতা স্যারের সাথে। কিন্তু ওনার ভাগ্য খারাপ, আমি ওনার বাসা চিনতাম। কিভাবে? উনি আমাদের স্কুলের টিচার, আর রাত থেকে ওনার কাছে পড়ছি। বাসায় যত পুরনো বই ছিল তা নিয়েই আমি ওনার বাসায় দিতে গিয়েছিলাম। সাথে আরেকটা মেয়ে ছিল, সেখান থেকেই বাসা চিনি। তারপর আনিতা যেদিন পালিয়ে গেল সেদিন ওর মা স্কুলে যেয়ে কান্নাকাটি শুরু করে। আমি তখনও ক্লাসে ক্লাসে স্কুলে যেতে দিল। আনিতাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে যখন শিওর হয় আমি কিছু করিনি, তখন আবার আমার স্কুল শুরু হয়। তখন মা বলেছিল মা জানতো আমি কিছু করিনি। হাসি পেল। যখন জানতোই কিছু করিনি তখন তোমার গালি কেন দিল? যাক। তারপর হঠাৎ বাবাকে ক্লাসের সামনে দেখে ভয় পেয়ে যাই। তাড়াতাড়ি বাইরে যাই। বাবা বলে আনিতা ক্লাসে যেয়ে দেখতেও আছে কিনা। আমি যেই শুনি আনিতা আগেই বলেছে ও আসবে না। ততক্ষণে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে ভিড়। ভেতর থেকে চিৎকার করে কান্নার আওয়াজ। আনিতার মা কাঁদছিল। আমার আম্মুও এলো। আমাকে স্যারের রুমের সামনে দেখে আমাদের অর্থনীতি স্যার আমাকে ক্লাসে নিয়ে এলো। বলল মা এসব তোমার দেখতে হবে না, ক্লাসে যাও। উনি আমায় ক্লাসে দিয়ে নিজের ক্লাসে চলে যান। কিন্তু কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যার আমাকে ডাকেন। এমা তুই কি করলি? আরে কিছু না, আন্টি হয়তো বলেছিল আমি বাসা চিনিয়ে ছেড়ে, তাই উনি আমাকে ডেকে বলেন বাসা চিনিয়ে দিতে, কিন্তু আম্মু রাজি না। পরে স্যার রিকোয়েস্ট করে আনিতার মামা চাচা আর স্কুলের একজন স্যারের সাথে আমায় পাঠিয়ে দেন বাসা চেনাতে। আম্মুও যায় আমার সাথে। বাসা চিনিয়ে আম্মু আমায় নিয়ে বাসায় চলে যায়। আর আনিতার মামা চাচারা স্যারের ভাবি আর 2 ভাতিজিকে আটক করে। শেষে বাধ্য হয়ে সন্ধ্যায় স্যার আনিতাকে ফিরিয়ে দেয়। কিন্তু আম্মুকে কল করে ওয়ার্ন করে আমাকে নাকি ছাড়বে না। কুত্তা বেটার সাহস কত! হুম। কিন্তু এরপর আমার সামনে আর কখনো আসেনি। হিমেল ভাইয়া কিভাবে এলো? আর এখন তোর কি সমস্যা? হিমেলের সাথে পরিচয় এসএসসি পরীক্ষার সময়। হিমেলের সিট আমার পাশের সিটেই। সেখান থেকেই কথা। ও আমার বাবার নাম্বার নেয় যোগাযোগ করার জন্য। প্রায় কল করতো রেজাল্ট বা কলেজের অ্যাডমিশনের ব্যাপারে। আমিও 2-1 বার কথা বলেছি। হিমেল আর আমি দুটো আলাদা কলেজে ইন্টারে ভর্তি হই। আমার এক বান্ধবীও ওর কলেজেই পড়তো। ওর কাছ থেকেই জানি হিমেলও ওই কলেজে। কারণ আমি নিজে থেকে হিমেলকে কখনো কল করতাম না।
তাই জানতামও না। এক রাতে হঠাৎই আমার নাম্বারে আননোন নাম্বার দিয়ে কল আসে। রিসিভ করা পুরুষ কণ্ঠ শোনার সাথে সাথেই কল কেটে দিই। কারণ তখন আমি নতুন মোবাইল নিয়েছি আর আমার নাম্বার বাবা আর আমার এক ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ছাড়া কেউ জানে না। রাত 10টায় ভাইয়া অর্থাৎ ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ইত্যাদি কল দিবে না। ভাবতে লাগলাম কি কল দিয়েছে। ততক্ষণে আবারও কল এলো। এবার সাহস নিয়ে রিসিভ করলাম। ফ্ল্যাশব্যাক। টিয়া আসসালামু আলাইকুম, কে বলছেন? হিমেল। ওয়ালাইকুম আসসালাম। আমি হিমেল। চিনেছ? পরীক্ষা তোমার পাশের সিটে। হ্যাঁ, কিন্তু তুমি এটাতে নাম্বার কোথায় পেলে? মনি, টিয়ার যে ফ্রেন্ড হিমেলের সাথে একই কলেজে পড়ে দিয়েছে। কেন? ও আমার নাম্বার তোমায় দেবে কেন? আমিই চেয়েছিলাম। কুত্তি, কেউ চাইলো আর আমার নাম্বার দিয়ে দিবি? পাই খালি তোরে একবার। মনে মনে। হ্যালো। হুম। এটাতে কল দিলে? কোনো দরকার? না, তেমন দরকার না। তাকে কালকে কথা বলবো। অনেক রাত হয়ে গেছে। টাটা। আচ্ছা, টাটা। ফ্ল্যাশব্যাক এন্ড। সেদিন থেকে শুরু হলো কথা। 13ই এপ্রিল ও আমাকে প্রপোজ করলো। ওর এমনটা যে আমি অবাক হয়ে গেলাম। আমার মনে তখনও ওকে নিয়ে কোনো ফিলিংস আসেনি। তাই ওর কাছে সময় চাইলাম। 15 তারিখ বললাম আমরা সমবয়সী, তাই এসব ঠিক হবে না। ফ্রেন্ড আমার, তাই ফ্রেন্ড হয়ে থাকাটাই ভালো। ও তখন খুব দৃঢ়তার সাথে বলেছিল কেন হবে না, চাইলে সব হয়। যেই মেয়েকে কেউ প্রপোজ করার আগে 10 বার ভাবে। কোনো ছেলে লাভ লেটার দেওয়ার পরে যখন সেই ছেলেটার সামনে যেয়ে দাঁড়ানো হয় তখন ছেলেটা তার লাভ লেটার দেওয়ার জন্য ভয় মাফ চায়। যে মেয়েটা অনেক রাগী আর এসব ব্যাপার থেকে নিজেকে দূরে রাখতো সেই রাগী, একই জেদি স্বভাবের মেয়েটা প্রেমে পড়লো। আমাকে যে এসব অফার করতো তাকেই হয় মান নয় যাই খেতে হতো। এসব প্যারা মনে হতো। কিন্তু আমিও এই মরিচিকায় পড়লাম। ভালোবাসলাম। সম্পর্কে যখন 4 মাস তখন আমার ফ্যামিলি সব জেনে যায়। আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে খালামুন্নির বাসায় পাঠানো হয়। কিন্তু তাও আমার মাথা থেকে ভূত নামেনি। কথায় আছে না, প্রেমে পড়লে চালাক মানুষও বোকা হয়ে যায়। তেমন আমিও সম্পূর্ণ পাল্টে গেলাম। 1 সপ্তাহ পরে আমাকে বাসায় আনা হয়। কলেজ শুরু করি। কিন্তু বান্ধবীদের ফোন দিয়ে যোগাযোগ করত। দেখা করার জন্য 2-3 ঘন্টা অপেক্ষা করত। আমার সেফটি ওর কাছে প্রথমে ছিল। আমাকে একা ছাড়তো না। যদি কোচিংয়ে একা যেতাম তাহলে বাসায় নিয়ে যেত যেন রাস্তায় সমস্যা না হয়। নিজের খাওয়া টিউশন বাদ দিয়ে আমার জন্য অপেক্ষা করত। ভালোবাসার প্রকৃত অর্থ ওর কাছেই শিখেছি। ছোট থেকে নিজের ইচ্ছে দাম দেয়নি, কিন্তু ও দিয়েছে। আমাকে আর্টটার গানে ইন্সপায়ার করেছে। ওর জন্য আমি স্টেজে উঠে একটা গান করার সাহস পেয়েছি। আজ সবাই গান আর আর্টের জন্য আমায় যতটা ভালো বলে তা সবটাই ওর জন্য। ও আমাকে নিজের ওয়াইফ বলতো, কিন্তু কখনো কোনো খারাপ আচরণ করতো না। ও সবসময় বলতো বি স্ট্রং ওয়াইফ। ওর কাছে আমার ইচ্ছে দামে বেশি ছিল। কখনো কিছুতে জোর করতো না। আর স্বাধীনতা, আমাকে কখনো প্রশ্ন করা হতো না এটা কেন করবে, ওখানে কেন যাবে, কি দরকার, কিংবা এটা করবো না ওটা করবো না। তবে যেটা আমার জন্য খারাপ সেটা আমায় বুঝিয়ে বলতো। রাগারাগিও করতো না। ওর পরিবারের মধ্যে ওর আর ওর মায়ের রাগ বেশি, কিন্তু আমার স্বামী কখনো রাগ দেখায়নি। ছোট থেকে আমার ছেলে ফ্রেন্ডের সংখ্যা বেশি, সেটা নিয়ে ওর সমস্যা ছিল না। কখনো সন্দেহ করতো না। সম্পর্কে ভালোবাসা, সম্মান আর বিশ্বাস ঠিক কেমন হয় সেটা ওর কাছেই শিখেছি। স্যারের ঘটনার পরে আমার আর আম্মুর মাঝে অনেক দূরত্ব আসে। আম্মুকে আমার ভালো লাগতো না। ওই ঘটনার পরে আম্মুকে অনেক কথা শুনেছি। এরপর থেকে আম্মু আর কোনো কথা বাইরে বলতো না। আর না মিথ্যে সন্দেহে আমায় মারত। হিমেল এসে সেই দূরত্বটা ঠিক করে দিয়েছিল। আমি বিশ্বাস করি যে আমাকে ভালোবেসে সারাটা জীবন আমার সাথে থাকতে চায় তার আমার অতীত সম্পর্কে জানার অধিকার আছে। তাই সবটাই ওকে জানিয়েছি। কারণ এমন কিছু ছিল না যা লুকিয়ে রাখতে হবে। সবটা শোনার পরে ও আমার আর আমার মায়ের দূরত্বটা কমিয়ে আমাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।
আমার জীবনে টার্নিং পয়েন্টও। রাগ, জেদ না গেলে তা কন্ট্রোল করতে পারতাম। ইন্টার পরীক্ষার সময় আমার বিয়ের কথা চলছিল। আমি না করেছিলাম। এজন্য অনেক বকা শুনতে হয়। পরীক্ষা চলাকালীন সময় ছেলে আমায় বলে আমায় আর পড়াবে না। আমি অনেক কান্না করি, কিন্তু মা বলে বিয়ের পরে জামাইকে বুঝিয়ে বললেই পড়তে দেবে। শেষের দুটো পরীক্ষা দিতে চাইনি, কিন্তু তখনও আমার ফ্রেন্ডদের পাশাপাশি ও সামলেছে আমায়। আমার জন্য ওর পরীক্ষাও খারাপ হয়েছে, কিন্তু ও ছিল আমার পাশে। চোখ ছলছল করলে কখনো চোখের পানি ফেলেনি আমার সামনে। পরীক্ষার পরে বাবা বিয়েটা ভেঙে দেয়, কারণ তাদের চাহিদা ছিল, আর বাবা চায়নি এমন পরিবারে আমায় দিতে। কান্না করলে সামলানোর জন্য দুটো হাত ছিল, ক্লান্ত হলে রেস্ট নেওয়ার জন্য কাজ ছিল, সব কথা বলার জন্য একজন মানুষ ছিল, আমাকে বোঝার মতো ভালোবাসার মতো একজন মানুষ ছিল। বন্যা, তুই বারবার ছিল ছিল বলছিস কেন? টিয়ার কারণ এখন সে নেই। হোয়াট? ভাইয়া তোকে এত ভালোবাসে, তাহলে ছেড়ে কেন গেল? ওর লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া। ও ইঞ্জিনিয়ারিং পড়ছে একটা প্রাইভেট ভার্সিটিতে। আমাদের সম্পর্কের ব্যাপারে ওর বোন জানি। আপু চায় না সম্পর্কটা থাকুক, সেটা আপু নিজেই আমায় বলেছে। হয়তো তাই। এটা একটা লেম এক্সকিউজ। দেখ, নতুন কেউ এসেছে। আমি ওর প্রথম প্রেম ছিলাম, আর খোঁজ নিয়ে দেখেছি এখনো কোনো রিলেশনে জড়ায়নি। কথা বল ওর সাথে। ও মেসেজে বলেছে ওর অনেক গার্লফ্রেন্ড আছে, কিন্তু সামনে আসতে চায় না। ভাইয়া তো তোর সামনে এসে মিথ্যা বলে না, আমি যতটুকু জানি। হ্যাঁ, তাই তো সামনে আসতে চায় না। যেন কথা বলতে না হয়, তাই ফেসবুক মেসেঞ্জার দিয়ে ব্লক করে দিয়েছে। কবে? 1.5-2 মাস। এরপর কথা হয়নি? হয়েছে। ওর কাছে আমার একটা বই আছে, সেটা দেওয়ার কথা বলে কল করেছিলাম। বলেছি সময় পেলে দিয়ে যাবে। গত বুধবার দেওয়ার কথা ছিল। আমি মেসেজ করেছিলাম আসতে, আর না আসলে যেন জানায়, নয়তো দাঁড়িয়ে থাকতে হবে। ও বলেছিল ওর ক্লাস আছে, দাঁড়িয়ে না থাকতে। এখন কি করবি? আন্টি তো তোকে বিয়ে দেওয়ার জন্য উঠে লেগেছে। জানি না রে, ওকে ভুলে যাওয়ার সম্ভাবনা, আর অন্য কারোর সাথে বিয়ে হলে তাকে ওর মতো করে ভালোবাসার সম্ভাবনা। ভাইয়া যা বলার সরাসরি বললে তো পারে, ওর বলবে না। ও আমার সামনে এসে বলতে পারবে না ও আমাকে চায় না। ব্রেকআপ করেনি ও, হঠাৎ যোগাযোগ বন্ধ। ওর বোন বলেছে আমাকে আমার মতো আর ওকে ওর মতো লেখাপড়া করতে। বুঝতে পারছি না কি বলবো। আমি চাই না তুই কষ্ট পাস। নিশ্চয়ই যা হবে ভালোর জন্যই হবে। চিন্তা করিস না। হুম, আল্লাহর উপরে আমার ভরসা আছে। ইনশাআল্লাহ উনি আমায় নিরাশ করবেন না। আজ টিয়ার বিয়ে। টিয়াকে সাজানো হচ্ছে। কিছুক্ষণ টিয়ার মা এসে বলেছেন বর এসেছে, তাই টিয়াকে একা রেখে সবাই বর দেখতে গিয়েছে। টিয়া একা বসেই ভাবছে, মাঝে কি হয়ে গেল? এমনটা না হলে কি হতো না? নাকি এটাই ছিল আমার ভাগ্যে? টিয়া অতীত ভাবতে লাগলো। সেদিন বন্যার সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গিয়েছে। দেরি হচ্ছে বলে টিয়ার মা কল করে জলদি আসতে বলল। টিয়া একাই যেতে চেয়েছিল, কিন্তু বন্যার মা টিয়াকে একা ছাড়বে না। বিভোর একজন সাইকিয়াট্রিস্ট, ও ওর চেম্বারে ছিল। সন্ধ্যায় বাসায় আসতেই ওর মা টিয়াকে বাসায় পৌঁছে দিতে বলেন। বিভোর টিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। টিয়াকে বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে বিভোর বন্যার রুমে চলে যায়। বিভোর, বন্যা আসবো? বন্যা, আরে ভাইয়া আয়, বিছানায় বসে পড়। কি অবস্থা তোর? সারাদিন তো বান্ধবীর সাথে আড্ডা দিলি। হুম, অনেক গল্প করলাম। আমি কিছু জানতে চাই। আমি জানি ভাইয়া, তুই টিয়ার কথা জানতে চাইছিস। হুম। কি হয়েছে ওর? তুই 1 বছরের জন্য আমেরিকা ছিলি, কিন্তু তুই তো জানিস হিমেল ভাইয়ের কথা, যাকে টিয়া পছন্দ করে। ছেলেটা তো তোদের ব্যাচমেট। হুম। ওর সাথেই সমস্যা হয়েছে। না, ওই ছেলের সাথে সম্পর্ক চলাকালীন টিয়া চাপা কষ্ট নিয়ে থাকতো।
তোকে বলেছিলাম এর আগেও আমি। বলেছিলি। আজ সব আমাকে বলেছে। সবটা বলতো। কি সমস্যা ওর? টিয়া বন্যাকে যা যা বলেছে বন্যা সব বিভোরকে বলল। বিভোর সবটা শুনে চুপ করে রইল। বন্যা ভাইয়া? বিভোর, ওর অনেক কষ্ট হয়েছে রে। ছোট থেকেই অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। ভাইয়াও একাই সবটা সামলেছে। কারো সাহায্য নেয়নি। কাউকে কখনো এসব বলেনি। সবসময় এই চাপা কষ্ট নিজের মধ্যে রেখেছে। বন্যা, আমি তোকে কিছু বলতে চাই। টিয়াকে ভালোবাসিস? অবাক হয়ে তুই জানলি কিভাবে? 1000 में तेरे बिहे नहीं। ভাইকে দেখে বুঝবো না ভাই কি চায়? তুই সত্যি বড় হয়ে গিয়েছিস। বিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তিয়াকে এনে আমাকে তো সরিয়ে দিবি। আমাকে কেউ ভালোবাসে না গো। আমি কই যাব গো? আর থাকবো না গো। কান্নার ভান করে। ঢঙ্গি একটা। সেদিনই রাতে খাবার টেবিলে বন্যা ওর বাবা মাকে তিয়ার কথা বলল। বিভোরও বলল ও তিয়াকে পছন্দ করে। যেহেতু তিয়াকে বন্যার মা বাবা তিয়াকে চেনে এবং পছন্দও করে, তাই ওনারাও অমত করল না। কয়েকদিন পরেই বন্যা তার পুরো পরিবার নিয়ে তিয়াদের বাসায় এলো। টিয়ার মাকে তার আগেই জানিয়ে দিয়েছিল যে তারা আসবে। টিয়ার মা বাবা সব ব্যবস্থা করে রেখেছেন। সবার মতো নিয়ে 1 সপ্তাহ পরে টিয়া আর বিভোরের বিয়ে ঠিক করা হয়। প্রথমে টিয়া আপত্তি করলেও বাবার মায়ের কথায় রাজি হলো। সে চেয়েছিল বিয়ের আগে বিভোরের সাথে কথা বলতে, কিন্তু ওকে কথা বলতে দেয়া হয়নি। টিয়া অতীতের কথা ভাবতে ভাবতেই সবাই এসে টিয়াকে বিয়ের জন্য নিয়ে যেতে চাইল। টিয়াও ভদ্রভাবে চলে গেল। অবশেষে বিদায়ের সময় এলো। টিয়া আগেই ঠিক করে রেখেছিল যে সে কাঁদবে না, কারণ সে কাঁদলে তার বাবা মাও কাঁদবে। এতে তারা অসুস্থ হয়ে পড়বে। তাই কোনোমতেই মা বাবার সামনে কাঁদবে না। ও তাই করলো। আজ টিয়ার খুব কষ্ট হচ্ছে বাবা মা আর আদরের ছোট বোনটাকে ছেড়ে যেতে। যে অনেক কষ্টের মুখে হাসি রেখে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। তার পাশে বিভোর। বিভোর ভেবেছিল টিয়া হয়তো কাঁদবে মা বাবাকে জড়িয়ে, কিন্তু টিয়া তা না করাই স্বস্তি পেল। গাড়ি চলতে শুরু করলো। টিয়া এক ধ্যানের বাইরে তাকিয়ে আছে। সামনে বসে বন্যা টিয়াকে হাসানোর জন্য ননস্টপ কথা বলে যাচ্ছে, কিন্তু টিয়ার সেদিকে মন নেই। ভাবলেশীন ভাবে সে বাইরে দেখছে। তাই বন্যা চুপ করলো। বাসায় এনে টিয়াকে বিভোরের ঘরে এনে বসানো হলো। পুরো রুম ফুল আর মোমবাতি দিয়ে খুব সুন্দর করে সাজানো। বারান্দায়ও মোমের আলো দেখা যাচ্ছে। টিয়া চুপ করে বিছানায় বসে রইল। রাত 12টা বাজে, কিন্তু বাইরে বন্যার আবদার মেটাতে বিভোর রীতিমতো হিমশিম খাচ্ছে। 10,000 টাকা না দিলে বন্যা তাকে রুমে যেতে দিবে না। অবশেষে তাদের মা এসে বিভোরকে বাঁচিয়ে দিল। তবুও বন্যাকে 5,000 টাকা দিতে হলো। বিভোর রুমে এসে দেখল টিয়া ঘুমটা দিয়ে বসে আছে। ও টিয়ার সামনে যেয়ে বসে ঘুমটা তুলে দিল। টিয়া নিচেই তাকিয়ে রইল। বিভোর, টিয়া, আমরা কি বন্ধু হতে পারি? টিয়া কিছুটা অবাক হলো। বিভোর, অবাক হওয়ার কিছু নেই। আমি তোমার স্বামী হলে তোমার বন্ধু হতে চাই। বানাবে? টিয়া, আচ্ছা আগে ফ্রেশ হয়ে নাও। এসব ভারী জিনিস পরে থাকতে হবে না। আমি ফ্রেশ হয়ে নেই, তুমি গয়না খুলে নাও। বিভোর ওয়াশরুমে চলে গেল। বিভোর বের হতে টিয়া ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। বাইরে এসে দেখলো বিভোর মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে। টিয়ার এই হাসিটা খুব ভালো লাগে। আগেও ভালো লাগতো, কিন্তু সে কখনো বিভোরকে তা বলেনি। বিভোর খুব বেশি ফর্সা না হলেও বড় বড় বাদামি চোখ আর হাসির গালে ঠোঁটের পাশে টোলটা দারুণ লাগে ওকে। টিয়া তাকিয়ে রইল। বিভোরও টিয়াকে দেখতে লাগলো। টিয়া গোসল করে হালকা গোলাপি শাড়ি পরেছে। পাতলা কালো চুলগুলো কোমর পর্যন্ত চলে গিয়েছে। সাজ ছাড়াই তার টিয়াকে তার কাছে শ্রেষ্ঠ নারী মনে হচ্ছে। প্রথমে টিয়াই কথা বলল। টিয়া, আপনাকে কিছু বলতে চাই। আমি বিয়ের আগেই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কথা বলতে দেওয়া হয়নি।
যেহেতু এখন আপনি আমার স্বামী, তাই আমার সম্পর্কে সব জানা দরকার আপনার। বিভোর, কি ব্যাপারে? আমি একজনকে ভালোবাসতাম। আপনি হয়তো জানেন। তার সাথে এখন আমার সম্পর্ক নেই ঠিকই, কিন্তু তবুও তাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি যেহেতু আমার স্বামী, তাই আমার উপরে আপনার সম্পূর্ণ অধিকার আছে। আপনার আমাকে চাওয়ায় আমি বাধা দিতে পারি না, কারণ এটা উচিত না। কিন্তু আমার সময় লাগবে এই সম্পর্কটা স্বাভাবিকভাবে মেনে নিতে। তার আগে আপনি কিছু করলে আমি বাধা না দিলেও মন থেকে মানতে পারবো না। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। বিভোর কিছু না বলে বারান্দায় উকি দিয়ে তিয়ার হাত ধরে বারান্দায় নিয়ে এলো। আকাশে আজ চাঁদটা খুব সুন্দর লাগছে। তারাগুলো মিটমিট জ্বলছে। বারান্দাটা বেশ বড়। বারান্দায় লাগানো হাসনাহেনার গন্ধে চারপাশ মোহান্বিত হয়ে গিয়েছে। মোমবাতির আলোতে গাছগুলো বেশ সুন্দর দেখাচ্ছে। অপরাজিতা আর কুঞ্জলতারা বিয়ের উপরে উঠে গেছে। গোলাপ, দোপাটি, হাসনাহেনা, অপরাজিতা, কুঞ্জলতা, চন্দ্রমল্লিজা, ডায়ান্থাস, নয়নতারা, রাধাচূড়া সহ বাকি ফুলগুলো যেন তিয়াকে দেখে হাসছে। হলুদ সন্ধ্যামালা দিয়ে যেন তিয়াকে নিজেদের কাছে রাখছে। তিয়া এগিয়ে গেল সেদিকে। হঠাৎ চোখ গেল ক্যাকটাসের দিকে। কত সুন্দর ফুল হয়েছে সেগুলোতে। হাত দিতেই তিয়ার খোঁচা খেল। তিয়া। বিভোর তিয়ার হাত ধরে, ইস হতে গেলে কেন? ব্যথা লাগলো তো। হাত ছাড়িয়ে, আমি কিছু বলছিলাম। তিয়া, আমি সব জানি। সব জেনে বিয়ে করেছি। কারণ আমি, থাক বাদ দাও। আমি তোমার কাছে স্বামীর অধিকার চাইনি। বন্ধু হতে চেয়েছি। কথা দিচ্ছি তোমাকে কষ্ট থেকে দূরে রাখার চেষ্টা করবো নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত। কখনো তোমার অমতে স্বামীর অধিকার ফলাতে আসবো না। আর ভুলে যাওয়ার কথা বলছিলে না? ভালোবাসলে কখনো ভুলতে পারবে না। তার চিন্তা মাথা থেকে কিছুটা সময়ের জন্য সরিয়ে রাখতে পারবে, কিন্তু ভোলাটা সম্ভব না। আমি তোমার অতীত নিয়ে কিছুই বলবো না। হিমেলের প্রতি ভালোবাসাকে আমি সম্মান করি। এটাও জানি তোমার জীবনে ওর অবদান কতটা। কিন্তু আমার বিশ্বাস আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্য। তাই আমার বিশ্বাস তুমিও একসময় স্বাভাবিক হবে। সেই অপেক্ষায় থাকবো। কিন্তু আমরা কি বন্ধু হতে পারি না? একটু ভেবে, আচ্ছা, মেনে নিলাম আপনাকে বন্ধু হিসেবে। অসংখ্য ধন্যবাদ মহাশয়া। তবে কথা আছে। কি? আমাকে তুমি করে বলতে হবে। আর যেহেতু বন্ধু, তাই তো আমরা একজন আরেকজনের সাথে সব কথা শেয়ার করব। কখনো কিছু মনে রেখে কষ্ট পাবো না। প্রমিস তো? কিন্তু না, না হবে না। না বললে কিছুতেই মানব না। উত্তর পজিটিভ চাই। নইলে মাস্ক না পরে আমি নিজেকে তিলে তিলে শেষ করে দেব। তিয়া বিভোরের কথা জোরে হেসে উঠল। বিভোর মুচকি হেসে তিয়ার দিকে তাকিয়ে রইল। এই হাসির মুখটাই তো দেখতে চেয়েছিল বিভোর। তিয়া, আপনি আসলেই একটা পাগল। আচ্ছা, আপনার কথা মেনে নিলাম, কিন্তু তুমি কার বলাটা এত তাড়াতাড়ি সম্ভব না। একটু সময় লাগবে। বিভোর, কতদিন সময় লাগবে টিয়া পাখি? আবারও হেসে উঠল। ৫-০ বছর। হ্যাঁ। ততদিনে মরে ভূত হয়ে যাব। আপনি মারা যাওয়ার কথা বলবেন না প্লিজ। ভালো লাগে না। আপনি হাসি মুখে থাকলে বলবো না। পাক্কা প্রমিস। এটা আমার কথা ছিল। আপনি পাক্কা প্রমিস বললেন কেন? আপনার সাথে এত বছরের পরিচয়, এতবার দেখা হওয়া, কথা হওয়ার সাইড এফেক্ট এটা ম্যাম। আচ্ছা, ভালো। তা ডাক্তার সাহেব, আপনার এত গাছ পছন্দ তা তো জানতাম না। আপনি তো আসেননি আমার রুমে। কিভাবে জানবেন মহারানী? হি হি, কত নাম দিচ্ছেন। জানেন আমারও গাছ অনেক ভালো লাগে। আচ্ছা শুনুন, আমরা কিছু এয়ার প্ল্যান্ট কিনবো রুমে সাজানোর জন্য। এয়ার প্ল্যান্ট? হুম। এটায় মাটি লাগে না। রুমে ঝুলিয়ে রাখলে বাতাস থেকেই খাবার সংগ্রহ করে। রুমে সাজাবো কেমন? খুব ভালো। আমি দেখবো কোথায় পাওয়া যায়। কালকে তো পারবো না, রিসেপশনের অনুষ্ঠানে ব্যস্ত থাকবো। পরশু খোঁজ নেব। এত আর্জেন্ট না। সমস্যা নেই।
আচ্ছা, সে দেখা যাবে। আজকে পূর্ণিমা, চাঁদটা বেশ সুন্দর দেখাচ্ছে, তাই না? আমারটা চেনা। মানে? না না, কিছু না। হ্যাঁ, খুব সুন্দর লাগছে চাঁদটা। ঠিক তোমার মতো। ফ্ল্যাট করছেন? একদম না। আচ্ছা, কয়টার বাজে দেখেছো? না তো। কয়টা? 3টা। এখন না ঘুমালে সকালে উঠতে দেরি হবে। তোমার ননদ কিন্তু ভীষণ ফাজিল হয়েছে। ঠিকই উল্টোপাল্টা কথা শোনাবে। ইস, একদম বন্যাকে ফাজিল বলবে না। একটার মাত্র বেশি আমার। হায় রে, সব এখন আমার বিরুদ্ধে। বাবা, মা, এমনকি আমার বউ, সব বন্যার দলে। এই বউ বললাম বলে রাগ করো না। না, আপনার মুখে বউর কথাটা অনেক ভালো লাগে। সত্যি। লজ্জা পেয়ে না মানে, দেখুন অনেক রাত হয়ে গিয়েছে। ঘুমাতে আসুন। আমার ঘরে কিন্তু সোফার নেই যে সিনেমার মতো সোফায় ঘুমাবো। তুমি বললে নিচে। না না, নিচে লাগবে না। মাঝে বালিশ দিয়ে ঘুমালেই হবে। ওকে টিয়া পাখি। 8 বছর পর। বিভোর, তন্ময়, মিনা, আর কতক্ষণ লাগবে তোদের? টিয়া, কোথায় তুমি? টিয়া, এই তো এসে গেছি। তন্ময়, বিনা রেডি। কি ছেলে মেয়ে এই বয়সে এই বড় বউ, কার না কাশি পড়বো না। তন্ময়, আব্বু সাফিয়ার জন্মদিন কি শুরু হয়ে গিয়েছে? বিনা, না না ভাইয়া, সাফু আপু বলেছে আমি গেলেই কেক কাটবে। লোয়েন আঙ্কেলও বলছে। তন্ময়, লোয়ান না বোন, রোয়েন আঙ্কেল। বিনা, আব্বু দেখো ভাইয়ের ডাবলো তোমার প্রিন্সেসকে বকে। তন্ময়, দেখো হবে। বিভোর, প্রিন্স অ্যান্ড প্রিন্সেস, আপনারা গাড়িতে উঠতে কথা বলুন। তাকিয়ে দেখুন আপনাদের মা কিভাবে তাকিয়ে আছে। টিয়ার দিকে তাকিয়ে দুই ভাগ কার রসয়ে বউ, কার ন রসয়ে ডোব দিল। টিয়া ভ্রু কুচিয়ে রাগি চোখে তাকিয়ে আছে। বিনা, সলি আম্মু। চলো আব্বু ফুপির বাসায় যাই। দাদাভাই আর দাদু তো কালকেই চলে গেল। চলো চলো। ওরা সবাই মিলে বন্যার বাসায় চলে এলো। 8 বছরে অনেক কিছু পাল্টে গিয়েছে। বিভোরের ভালোবাসায় টিয়া নিজেকে পাল্টে নিজের অবস্থান শক্ত করতে পেরেছে। টিয়া এখন ভার্সিটি লেকচারার। ওর কোলে বিয়ের 3 বছর পরে তন্ময়, এবং তন্ময় হওয়ার 2 বছর পরে বিনা আসে। বন্যার ও রোয়েন নামের একজন পাইলটের সাথে বিয়ে হয়। ওদের 4 বছরের মেয়ে সাফিয়া। বিভোরের মা বাবা বন্যার সাথে থাকতে চান, কারণ রোয়েন বেশিরভাগ সময় বাইরে থাকে। কিন্তু টিয়া তাদের নিজের কাছেই রাখে। একবার বিয়ের ঝামেলাও হয়েছে। বিভোরের বাবা মা জোর করে বন্যার সাথে থাকতে চায়। তখন টিয়া অনেক কান্না করে অসুস্থ হয়ে পড়ে। টিয়াক বলে, আমি জানি আমি খুব খারাপ, স্বার্থপর। মাও বলেছিলেন অনেকবার। এখন চাইলে তোমরাও বলতে পারো। কিন্তু আমি তোমাদের ভালোবাসা, আদর হারাতে চাই না। তোমরা বন্যার কাছে বেড়াতে যেতেই পারো, বারণ করবো না। কিন্তু আমাকে ছেড়ে একবারে ওর কাছে যেতে পারবে না। তাহলে আমিও বাসা ছেড়ে চলে যাব। সেদিনের পর থেকে বিভোরের বাবার মা তিয়াদের সাথেই থাকে। আর বন্যাও ওর শাশুড়িকে নিজের কাছে রাখে। এখন সবাই খুব সুখে আছে। বিভোরও তিয়াকে আগলে রেখেছে। মাঝে মাঝে পুরনো কথা মনে পড়লে হিমেল নামের মরিচিকার তিয়া নিজেকে হারাতে চায় না। সমাপ্ত।